নমস্কার। আজ প্রজাতন্ত্র দিবস। এক্সট্রা কিছুর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই প্রজাতন্ত্র দিবসের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটির মাহাত্ম্য বর্ণনা করার মতো সাধ্য আমার নেই, তবে আমি মনে করি আজকের দিনটির নেপথ্য কাহিনী সম্পর্কে অবগত হওয়া প্রত্যেক ভারতবাসীর অবশ্য কর্তব্য। আর তাই এক্সট্রা কিছুর আজকের নিবেদন প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপট। তাহলে এসো শুনে নেওয়া যাক। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সারা বছরের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ 1950 সালের এই দিনে কার্যকরী করা হয়েছিল বিশ্বের বৃহত্তম সংবিধানকে। কিন্তু এই দিনই কেন এই বিশেষ কার্য সম্পাদিত হয়েছিল জানতে হলে ফিরে দেখতে হবে আজ থেকে প্রায় 265 বছর আগেকার ভারতবর্ষে। সময়টা 1757 সাল, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতের আকাশের শান্তি সূর্য অস্তাচলগামী হয়েছিল এবং 1764 সালে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে সূচনা হয়েছিল এক অশুভ সন্ধ্যাকালের। ক্রমে ক্রমে ভারতবর্ষের বুকে গাঢ় অন্ধকার জমাট বাঁধতে থাকলো এবং 1800 সাল নাগাদ ভারত মাতা আবদ্ধ হয়ে পড়ল কঠোর পরাধীনতার শৃঙ্খলে। ভারতবাসীর ওপর চলল সীমাহীন শোষণ, নিপীড়ন, অত্যাচার। প্রতিবাদ করতে চাইলে সইতে হয়েছে ব্রিটিশের বুটের লাথি আর জেড়ির মার। কিন্তু তবুও ভারতবাসী বারে বারে গর্জে উঠেছিল সেই অপশাসনের বিরুদ্ধে। সংগঠিত হয়েছিল অনেক প্রকার বিদ্রোহ, কিন্তু তাদের ভাগ্যে কখনো বিজয় মুকুট জোটেনি। তবুও মুক্তির আশা তারা কখনো ছাড়েনি। এভাবেই সময়ের চাকা ঘুরতে থাকলো অবিরাম ছন্দে। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাইয়ে প্রথম অধিবেশনে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা ও ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে দেশাত্মবোধের সঞ্চার করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা পেল ভারতের অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয় কংগ্রেস। নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত ভারতবাসীর মনে তখন ধীরে ধীরে স্বাধীনতা স্পৃহা পুঞ্জীভূত হচ্ছে। আর এভাবেই শেষ হলো গোটা একটা শতক। নতুন শতকের প্রথম দশকের মধ্যেই ব্রিটিশ সরকার স্বাধীনতার শঙ্খ বাজানো বঙ্গভূমিকে পরিকল্পনা করে দুই ভাগে বিভক্ত করল, যাতে স্বাধীনতার সংগ্রামের আগুন স্তিমিত হয়ে পড়ে। কিন্তু তাতে আর বিশেষ কিছু লাভ হলো না ব্রিটিশ সরকারের। ভারতীয়দের স্বাধীনতার সুধা পানের চেষ্টা প্রবল থেকে প্রবলতর হতে থাকলো। তখন সারা বাংলা জুড়ে স্বদেশী আন্দোলনের জোয়ার বইতে থাকলো। ভারতের স্বাধীনতাকামীদের মনে তখন হেমচন্দ্র কানুনগোর লেখা এমনই কোন সুর বাজতে থাকে। এই অনল নিভাইতে পারে শুধু এ জগতে মৃত্যু কিংবা স্বাধীনতা, যেন অন্য কিছু নাই। 1918 সালে মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের ভিত্তিতে 1919 সালে ভারতে ব্রিটিশ পার্লামেন্ট একটি সংস্কার আইন পাশ করে, যা মন্টেগু চেমসফোর্ড সংস্কার বা 1919 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। এই মন্টেগু চেমসফোর্ড আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে এক অসন্তোষ সৃষ্টি হয় এবং নানা স্থানে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। ভারতে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের ব্যর্থতা এবং প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য ভারতীয় নেতৃবৃন্দের ক্রমাগত দাবির ফলশ্রুতিতে ভারতের সাংবিধানিক সংস্কার প্রবর্তনের উদ্দেশ্যে 1927 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রখ্যাত নেতা ও বিশিষ্ট সাংবিধানিক আইন বিশেষজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠন করা হয়। 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভের প্রধান কারণ ছিল 7 সদস্য বিশিষ্ট এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। ভারতীয় জনমত উপেক্ষা করে শুধুমাত্র বিদেশি সদস্যদের দ্বারা গঠিত কমিশনকে ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে পাঠানো হয়েছিল। ভারতের শাসনতন্ত্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সাইমন কমিশন গঠন ও কাজের ধরন ভারতীয়দের কাছে জাতীয় অপমান স্বরূপ রূপে গণ্য হয়। এইসব কারণেই এই কমিশন ভারতীয়দের দ্বারা প্রত্যাখ্যাত হয়। এই কমিশনের বিরুদ্ধে সারা ভারত প্রতিবাদ করে, কংগ্রেসও প্রতিবাদ করে। সাইমন কমিশন যখন ভারতে আসে
তখন লাহোরে এক প্রতিবাদ মিছিলে লালা লাজপত রায় যখন স্লোগান দিচ্ছিলেন সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক, তখন মিস্টার স্যান্ডারসন নামক এক ইংরেজ পুলিশের লাঠির আঘাতে তিনি আহত হন এবং ভারতের স্বাধীনতাকামী একটি প্রাণ চলে যায় না ফেরার দেশে। সারা ভারতে তখন অগ্নিময় পরিস্থিতি, আর এই অগ্নিতে ঘৃত সংযোগ ঘটালো তদানীন্তন ব্রিটিশ পার্লামেন্টের ভারত বিষয়ক মন্ত্রীর একটা উক্তি, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন। ভারতীয়দের পক্ষ থেকে কংগ্রেসের তরফ থেকে জবাব দিয়েছিলেন মতিলাল নেহেরু, শাট আপ, উই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। ভারতীয় সংবিধান রচনা করার জন্য কংগ্রেস একটা কমিটি গঠন করলো, নেহেরু কমিটি। ভবিষ্যৎ ভারতের খসড়া সংবিধান রচনা করার উদ্দেশ্যে পণ্ডিত মতিলাল নেহেরুর সভাপতিত্বে গঠিত জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্রু এবং সুভাষ চন্দ্র বসু সহ মোট 9 জন বিশিষ্ট কমিটি 1928 সালের আগস্ট মাসে লখনৌতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনের পূর্ণ অধিবেশনে যে রিপোর্ট পেশ করে তাই নেহেরু রিপোর্ট নামে পরিচিত। ব্রিটিশরা কংগ্রেসের এই নেহেরু রিপোর্টকে কোন রকম গ্রাহ্যই করল না। উল্লেখ্য, জাতীয় কংগ্রেস সেই সময় দুটি ধারায় প্রবাহিত হতে শুরু করছিল। একদিকে সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহেরু সহ অনেকে চাইতেন পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে। অপরদিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নরমপন্থী নেতারা মনে করতেন স্বায়ত্ত শাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন পরিচালিত হোক। আসলে এই ব্রিটিশদের বিরুদ্ধে কংগ্রেসের নীতি কি হবে তা নিয়ে কংগ্রেসের মধ্যেই তুমুল অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। এমতাবস্থায় কংগ্রেসের অভ্যন্তরে একটা প্রস্তুতি শুরু হলো যে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে ঠিক কি ভূমিকা গ্রহণ করবে। গান্ধীজি বলেছিলেন ব্রিটিশদের আরো 1 বছর সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে হয় ব্রিটিশ নেহেরু রিপোর্ট স্বীকার করবে অথবা ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করবে, না হলে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার পথেই হাঁটবে। যথারীতি 1 বছর অতিক্রম হলো। ব্রিটিশ সরকার নেহেরু রিপোর্ট কিংবা ডোমিনিয়ন স্ট্যাটাস উভয় ব্যাপারেই উদাসীন ছিলেন। লালা লাজপত রায় যেহেতু লাহোরে সাইমন গো ব্যাক স্লোগান দিতে গিয়ে প্রাণত্যাগ করেছিলেন, সেহেতু সেখানেই আয়োজিত হবে 1929 সালের বার্ষিক অধিবেশন এবং সেই অনুযায়ী 1929 সালের ডিসেম্বর মাসে লালা লাজপত রায়ের গলায় মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে যে রাজনৈতিক সিদ্ধান্তগুলি নেওয়া হয় তার মধ্যে অন্যতম ছিল এবার থেকে পূর্ণ স্বরাজ হবে কংগ্রেসের লক্ষ্য। উল্লেখ্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল যারা আগে ডোমিনিয়ন স্ট্যাটাস চাইতেন তারাও এই নীতি সর্বসম্মতভাবে মেনে নেয়। পূর্ণ স্বরাজই কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত। অধিবেশন শেষে 31শে ডিসেম্বর মধ্যরাত্রে অনেকটা আনঅফিশিয়াল ভাবেই জওহরলাল নেহেরু সহ বেশ কিছু তরুণ সদস্য মিলে লাহোরের রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজের প্রতীক হিসাবে তিরঙ্গা উত্তোলন করেছিলেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সবাই মিলে পূর্ণ স্বাধীনতার পতাকা উত্তোলন করবেন দিল্লিতে। ঠিক হলো 1930 সালের জানুয়ারি মাসের শেষ রবিবারই এই শুভ কার্য অনুষ্ঠিত হবে। ঘটনাক্রমে উল্লেখিত রবিবারটি ছিল 26 তারিখ। 26শে জানুয়ারি 1930 দিল্লিতে উত্তোলিত হলো ভারতের পূর্ণ স্বাধীনতার প্রতীক ত্রিরঙ্গা পতাকা। তারপর থেকে প্রতি বছরই 26শে জানুয়ারি দিনটি ভারতের পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস রূপে পালিত হয়ে আসছে। ভারতের ইতিহাস সমৃদ্ধ হয়েছে নানা রকম দুর্ধর্ষ রোমহর্ষক কাহিনীতে। ভারতীয় জনমানসে ঘটল প্রকৃত জাগরণ। এবার হবেই হবে স্বাধীনতার জন্য প্রলয়ঙ্কর মহারণ। ভারত মাতা দিয়েছে অসংখ্য বীর সন্তানের বলিদান। অবশেষে ঘোষিত হলো ভারতেরই জয়গান। বহু প্রতীক্ষিত সময়ের অবসান ঘটিয়ে এলো সেই দিন 15ই আগস্ট 1947 হলো ভারতবর্ষ স্বাধীন। শুরু হলো দেশটা গড়ার নতুন আর এক অভিযান। স্বাধীন ভারতের প্রয়োজন হলো নিজস্ব এক সংবিধান।
1947 সালের 29 আগস্ট তৈরি হয় কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। তাকেই ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এই কমিটি দ্বারা 2 বছর 11 মাস 17 দিনে সংবিধান রচিত হয়। 165 দিন জুড়ে 11টি সেশন হয়েছিল ফার্স্ট ড্রাফট থেকে ফাইনাল ড্রাফট পর্যন্ত পৌঁছতে। প্রায় 2000-এর মতো পরিবর্তনের পর সৃষ্টি হলো বিশ্বের বৃহত্তম সংবিধান। এরপর প্রেমবিহারী নারায়ণ রায়জাদা নামক একজন দক্ষ ক্যালিগ্রাফিস্ট দ্বারা কাগজের পাতায় রূপ পেতে সংবিধান সময় নিয়েছিল প্রায় 6 মাস। কনস্টিটিউশনের লিফোগ্রাফ কপিতে শেষের দিকের প্রত্যেক পাতায় সুন্দরভাবে ইলাস্ট্রেশন দ্বারা ক্রোনোলজিক্যালি ভারতীয় ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং এই ইলাস্ট্রেশনের কাজ শুভ সমাপ্তি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ইলাস্ট্রেশন দিয়ে, যার নিচে লেখা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস and other patriots trying to liberate Mother India from outside India। 1 লাখেরও বেশি শব্দ দিয়ে সজ্জিত হয়েছিল ভারতীয় সংবিধান, যেটি ভারতীয় জনগণ ও সরকারের মধ্যে এক মৌলিক চুক্তি। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান রচনার কাজ সম্পন্ন হলেও পরবর্তী নতুন বছরের 26শে জানুয়ারি দিনটি নির্বাচিত হলো সংবিধান কার্যকরী করার জন্য। কারণ বিগত 17 বছর ধরে পালিত হয়ে আসা পূর্ণ স্বরাজ দিবস 26শে জানুয়ারি তারিখটির মাহাত্ম্য ছিল ভীষণ, আর তাই 26শে জানুয়ারি তারিখটির ঐতিহ্যকে অব্যাহত রাখার জন্যই ওই দিনটি নির্বাচিত হয়েছিল। 24শে জানুয়ারি 1950 সালে পার্লামেন্টের 284 জন সদস্য সংবিধানে স্বাক্ষর করেছিলেন। সংগ্রামী দেবতার আনন্দ অশ্রুর ন্যায় সেদিন বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছিল। অবশেষে 26শে জানুয়ারি 1950 কার্যকরী হলো বিশ্বের এক অনন্য সংবিধান, যে সংবিধান বলে ভারতের প্রকৃত রাজা হলো ভারতের জনগণ, এবং তখন থেকেই প্রতি বছর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে 26শে জানুয়ারি পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস রূপে। যে দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কাদের জন্য, শাসকের অঙ্গীকার, জনগণের কর্তব্য এবং অধিকার। প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে আমাদের কাছে জানাতে আসে ভারতের জনসাধারণই হলো ভারতের রাজা। এক্সট্রা কিছুর পক্ষ থেকে এই প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।